নমস্কার, দেখছেন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। খাস কলকাতায় ডব্লিউএকিউএফ বিরোধী সমাবেশ, সংখ্যালঘুদের চাপে বাস থেকে খুলতে হলো গেরুয়া পতাকা, গর্জে উঠলেন শুভেন্দু। যে ভাষণের পর হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদে, ভাইরাল ভিডিও নিয়ে শুরু হয়েছে তদন্ত। মহুয়াকে নিয়ে অ্যাকশনে মমতা, এবার হলেই সোজা সাসপেন্ড। সংসদে দেওয়া হলো লাস্ট ওয়ার্নিং, কার নির্দেশে চাকরিহারাদের পেটে লাথি দিলেনি বা কোন অফিসার? এবার এসএসডি কে পৃথকভাবে তদন্তের নির্দেশ সিপি। 100 দিনের কাজে দুর্নীতি, বাংলায় 4 জেলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা, হাইকোর্টে জানালো কেন্দ্র। সিদ্দিকুল্লাহর নেতৃত্বে ওয়াকফ বিরোধী মিছিল, বিরাট হুঁশিয়ারি। হনুমান জয়ন্তীতে শুভেন্দুর মিছিলে সবুজ সংকেত, শর্ত দিল হাইকোর্ট। এবার আসছে বিস্তারিত খবরে। ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশের নানান প্রান্তে চলছে প্রতিবাদ। কয়েকদিন আগেই এই আইন প্রত্যাহারের দাবিতে আয়োজিত কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র চেহারা নিয়েছিল মুর্শিদাবাদে জঙ্গিপুর। তার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার শহর কলকাতায় নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় সমাবেশের ডাক দিয়েছে একটি ধর্মীয় সংগঠন। শুভেন্দু লেখেন, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতায় চমকে দেওয়া ছবি, সাহস, ত্যাগ এবং বীরত্বের প্রতি গেরুয়া পতাকা জোর করে একটি বাস থেকে খোলাচ্ছে উগ্রবাদীদের একটি দল। এই সম্প্রীতি সহনশীলতার পক্ষে দাঁড়িয়েছিলেন স্বামীজি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটেছে। আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা কোথায়? ওই একই ভিডিও শেয়ার করে গর্জে উঠেছেন পদ্ম নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। সেখানে দেখা যাচ্ছে ওয়াকফ বিরোধী মিছিলে আটকে গিয়েছে একটি বাস। সেই বাসে গেরুয়া পতাকা লাগানো ছিল, তবে বাস চালক সেটি খুলে নেন। এরপর সেই পতাকা নিয়ে বাসের ভেতর ঢুকে যান তিনি। এই ভিডিও শেয়ার করে তরুণ জ্যোতির প্রশ্ন, গেরুয়া পতাকা খোলানোর কারণ কি? কলকাতা পুলিশ আশা করি উত্তরটা দেবে। বিজেপি নেতার শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে ওই বাস চালক যখন গেরুয়া পতাকা খুলছিলেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্মী। উল্লেখ্য, নয়া ওয়াকফ আইন নিয়ে দেশের নানান প্রান্তের প্রতিবাদ ঝড়ের আবহেই মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বুধবার মহাবীর জয়ন্তী উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে তিনি বলেন, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই, অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার আমারও নেই। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে মমতার বার্তা, দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত। ওয়াকফ বিলের প্রতিবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুরের পরিস্থিতি মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে ওঠে। ব্যাপক বিক্ষোভ এবং হিংসার ঘটনা ঘটে, যার জেরে বহু মানুষ আহত হন এবং 22 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কিভাবে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। এই ঘটনার প্রেক্ষাপটে একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে এসেছে। স্থানীয় সূত্রে খবর, ওয়াকফ বিলের বিরোধিতায় ওই সভাতে বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখা হয়, যা পরবর্তীকালে বিক্ষোভকারীদের উত্তেজিত করে তোলে। যদি ভিডিওটির সত্যতা এবং বক্তাদের পরিচয় এখনো যাচাই করা হয়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ভিডিওটি খতিয়ে দেখছে এবং বক্তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের ঘটনা ওই সভায় উস্কানিমূলক ভাষণই মঙ্গলবারের হিংসাত্মক ঘটনার ইন্ধন জুগিয়েছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পুলিশ। অন্যদিকে স্থানীয় রাজনৈতিক মহলে এই ভিডিওটি নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার জন্য কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারের ঘটনায় সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের কাছে বাধা দেওয়া এবং হিংসা ছড়ানোর অভিযোগে 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে আরও অভিযুক্ত চিহ্নিত করার কাজ চলছে। এই পরিস্থিতিতে প্রকাশ্যে আসা উস্কানিমূলক ভাষণের ভিডিওটি তদন্তের গতি কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। তৃণমূল কংগ্রেসের অন্দরে নজিরবিহীন সংঘাত। সম্প্রতি নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেখানে বচসায় জড়িয়ে পড়েন দলের 2 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে কল্যাণকে গ্রেপ্তার করতে বলেন কৃষ্ণনগরের সাংসদ। কৃষ্ণনগরের সাংসদের নাম না নিয়েই সুর চড়ান শ্রীরামপুরের এমপি। সেই সঙ্গে নিশানা করেন সৌগত রায় এবং কীর্তি আজাদকেও। প্রথমে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। এবার জানা গেল মহুয়াকে কড়া বার্তা দিয়েছেন খোদ দলনেত্রী। সূত্র অনুযায়ী উদ্ধৃত করে সংশ্লিষ্ট সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃণমূলের এক শীর্ষ নেতৃত্বের মাধ্যমে ফোনে মহুয়াকে সংযত হওয়ার বার্তা দিয়েছেন মমতা।
এরপর সংযত না হলে দল চূড়ান্ত ব্যবস্থা নেবে। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, সাসপেন্ড করার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মহুয়াকে জানানো হয়েছে। এদিকে বাংলা হান্টের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এবার হয়তো মহুয়ার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারে দল। এবার সেই খবরে কার্যত সিলমোহর পড়ল। কল্যাণের সঙ্গে সংঘাতের পর জানা গেল খোদ মমতার থেকে কড়া বার্তা পেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। উল্লেখ্য, নানান সময়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন মহুয়া। এর আগে প্রশ্ন ঘুষ কাণ্ডে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে। তা সত্ত্বেও 24-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে মহুয়াকেই দাঁড় করিয়েছিল তৃণমূল। এবার তিনি ফের বিতর্কে জড়ালেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এই কড়া বার্তা পেলেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ। কসবা ডিআই অফিসে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের লাথি মারা হলো কেন, এই বিষয়ে ডিসি এসডিকে পৃথকভাবে তদন্তের নির্দেশ দিলেন সিপি মনোজ ভার্মা। সূত্রের খবর, কার নির্দেশে কোন অফিসার কেন লাথি মারলেন তার সবিস্তারে জানতে চাইছে সিপি। চাকরিহারাদের ডিআই অফিস অভিযান ঘিরে বুধবার তপ্ত হয় রাজপথ। চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে এক পুলিশ কর্মী এক চাকরিহারার পেটে লাথি মারছেন। সংবাদ মাধ্যমে সেই ছবি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করতে থাকেন আমজনতা। সমালোচনায় ওঠে বিস্তর। প্রথম থেকেই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল চাকরিহারারাই প্রথমে আক্রমণ করেছেন, সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করেছেন, তাতেই লাঠিচার্জ। বুধবার সিপি বলেন, পুলিশের উপর প্রথম চড়াও হয়েছে। 4 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, 2 জন মহিলা পুলিশ কর্মী জখম হয়েছেন। আমাদের কাছে সেই সব ভিডিও ফুটেজ রয়েছে। লাঠিচার্জ প্রসঙ্গে সিপির বক্তব্য, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে, কিন্তু পেটে লাথি মারা কখনোই কাম্য নয়, উচিত হয়নি বলে জানিয়েছেন তিনি। তখনই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। পুলিশ কি এভাবে লাথি মারতে পারে? এই প্রশ্নের উত্তরে মনোজ পন্থ বলেন, ঠিক হয়নি, কিন্তু তারপর সব ফুটেজ দেখা হচ্ছে। আমরা ওখানে থাকা পুলিশ আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়েছি। একটা ছবি দেখানো হচ্ছে, বাকি অংশ দেখানো হচ্ছে না। সব ফুটেজ খতিয়ে দেখা হবে। এবার তদন্তের নির্দেশ সিপির। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। কেন্দ্র কেন মনরেগা প্রকল্প বন্ধ রেখেছে? এই প্রশ্নের উত্তরে কলকাতা হাইকোর্টে জানালো কেন্দ্র, ইতিমধ্যেই রাজ্যের 4 জেলা থেকে 2 কোটি 20 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট 3 সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী 15ই মের মধ্যে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে তলব করেছে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন, কেন্দ্র সরকার খুব উদ্ধত, তারা প্রস্তাব গ্রহণ করছে না, অন্য কিছু নিয়ে কিছু না করলে ব্যবস্থা নিচ্ছে। 3 বছর হয়ে গেল, অনেক স্কিমে অনেক টাকাই আসেনি এই রাজ্যে। মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কেন্দ্র রাজ্য লড়াই করছে, কিন্তু ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ। প্রধান বিচারপতি তখন জানতে চান, কোনো দুর্নীতি হয়ে থাকলে পদক্ষেপ করতে বলা হয়েছিল, সেই পদক্ষেপ কি এখনো করা হয়েছে? রাজ্য সরকারের তরফে জানানো হয়, প্রতি বছর নির্বাচন থাকছে, আগামী বছর নির্বাচন, তাই সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কিসের রাজনীতি? জবাবে কেন্দ্র এসএসজি বলেন, 12 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছিল। রাজ্য সরকার দুর্নীতির অভিযোগে টাকাও উদ্ধার করেছে, কিন্তু সেটা ফেরত দেয়নি। তখন আদালত কেন্দ্রীয় আধিকারিকদের কাছে প্রশ্ন করে, টাকা উদ্ধারের পর আপনারা কি করেছেন? সেটা কেন্দ্রকে ফিরিয়ে দিয়েছেন নাকি স্কিমের মাধ্যমে মানুষকে দিয়েছেন? কেন্দ্রের আধিকারিকরা আদালতে জানান, কেন্দ্র যা বলবে সেটাই করব, এটা সরাসরি মানুষের অ্যাকাউন্টে দিতে পারবো না। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালতে আগামী 15ই মের মধ্যে কেন্দ্রকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং জব কার্ড হোল্ডারদের বেকার ভাতা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে। 100 দিনের কাজের ভবিষ্যৎ এবং আটকে থাকা টাকা কবে মুক্তি পাবে সেই দিকেই এখন নজর সকলের। ওয়াকফ আইনের বিরুদ্ধে মিছিলে স্তব্ধ কলকাতা শহর, যানজটে অবরুদ্ধ হাওড়া, ধর্মতলায় তীব্র যানজট, নাকাল হলেন নিত্যযাত্রীরা। অফিস যেতে সমস্যায় পড়লেন অনেকেই। গরমে যানজটে হাঁসফাঁস অবস্থা হয়, গাড়ির কাচ ভাঙল বিক্ষোভকারীদের। মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত ওয়াকফ আইন প্রত্যাহার না করলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি। বৃহস্পতিবার জমিয়ত উলেমায়ে হিন্দের ডাকা একটি বিক্ষোভ থমকে গেল কলকাতা। সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এই জমায়েত হয়। পাশাপাশি এদিন চাকরিহারাদের মিছিল থাকে শিয়ালদহ থেকে। 2 মিছিলে চরম ভোগান্তি হলো সাধারণ মানুষের। মুসলিম সম্পত্তি সংরক্ষান্ত নয়া আইন ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে, যা নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের। তবুও সংসদের সংখ্যার জোরে এই বিল পাশ করিয়েছে নরেন্দ্র মোদী সরকার, যা এখন আইনে পরিণত হয়েছে। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। ক্ষুব্ধ হয়ে ওঠেন যানজটে নাকাল হওয়া যাত্রীরা। তাদের প্রশ্ন, বিরোধিতা করলে আইনের রাস্তায় নেমেছে, তা না করে এভাবে মিছিল করে কলকাতা শহরকে স্তব্ধ করে দেওয়া মানে সাধারণ মানুষের উপর অত্যাচার করা।
এদিন বিক্ষোভ থেকে হিংসার ঘটনাও ঘটেছে। হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিল করতে চেয়ে পুলিশের কাছ থেকে অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত সাপেক্ষে তাদের মিছিলের অনুমতি দিয়েছিলেন, তবে শান্তিপূর্ণ আচরণ এবং শব্দদূষণ বিধি মেনে চলার নির্দেশ জারি করেছে আদালত। রামনবমী ও হনুমান জয়ন্তীর মতো ধর্মীয় উৎসবে বিজেপির মিছিল রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশেষজ্ঞ অরুণ বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় বলেন, শুভেন্দু এই মিছিলের মাধ্যমে বিজেপির সমর্থকদের মধ্যে উৎসাহ যোগাতে চেয়েছিলেন, তবে শর্ত মেনে চলা তার জন্য চ্যালেঞ্জ হবে। তৃণমূলের এক নেতা পাল্টা বলেন, এটা শুধু রাজনৈতিক স্ট্যান্ড, জনগণ এসব বোঝে। পুলিশের বিরুদ্ধে বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ নতুন নয়। গত রামনবমীতেও মিছিল নিয়ে বিতর্ক হয়েছিল। বিজেপি নেতা রাহুল সিং বলেন, পুলিশ রাজ্য সরকারের হাতের পুতুল, আমাদের অধিকার আদায়ে আদালতই ভরসা। তবে পুলিশ সূত্রে বলা হয়েছে, আইন শৃঙ্খলার কথা ভেবে অনুমতি দেওয়া হয়নি। স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কলেজ স্ট্রিটের ব্যবসায়ী অজয় দাস বলেন, মিছিল হলে ব্যবসায় ক্ষতি হয়, তবে শান্তিপূর্ণ থাকলে আপত্তি নেই। সামাজিকভাবে একজন লিখেছেন, শুভেন্দুকে শর্ত মানতে হবে, নয়তো আবার বিতর্ক হবে। 12ই এপ্রিলের মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে শুভেন্দুর জন্য এটি রাজনৈতিক জয় হবে, তবে শর্ত ভঙ্গ হলে আইনি জটিলতা বাড়তে পারে। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিবেশ এবং বিজেপির কৌশলের ওপর নতুন আলো ফেলবে। হনুমান জয়ন্তী এবার শুধু ধর্মীয় উৎসব নয়, রাজনৈতিক মঞ্চ হতে চলেছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।